সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 707তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে। তারা আলোচনা করবেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক। আপনাকে এই প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সর্বমে আছেন মোহাম্মদ খোরশেদ আলম, অস্ট্রেলিয়া প্রবাসী। আপনাকে প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের প্রবাসীদের নিয়ে। তবে আমরা যেহেতু আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের নির্ভরতা বেশি, আমাদের শ্রমবাজার এবং আমাদের যারা অভিবাসী রয়েছে তারা বেশি রয়েছেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সেখানকার যে অস্থিতিশীল পরিস্থিতি, তার প্রভাব কি, এবং তারপরে আমাদের অন্যান্য বাজার খোঁজার দরকার কিনা, যেমন অস্ট্রেলিয়ার মতো বাজার, সেখানে আমাদের কী ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি শুরুতেই রেজানুল হক আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখলাম মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিতিশীলতা, ইরান ইসরায়েল যুদ্ধ কেন্দ্রিক যে অস্থিতিশীলতা, এবং তার প্রভাব কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশেও দেখেছি, কাতারে, জর্ডানে, এবং এই দেশগুলোই কিন্তু আমাদের সবচাইতে বড় শ্রমবাজারের অংশ আর কি। তো এই অস্থিতিশীলতার কারণে বা এখন অস্থিতিশীলতা কিছুটা থামলেও এর নেতিবাচক তো প্রভাব মানে অবশ্যই পড়বে, বা কী ধরনের প্রভাব পড়বে আমাদের শ্রমবাজারে? ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে একটা অস্থিরতা অনেক আগে থেকে চলছিল। ইসরায়েল এবং ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আক্রমণ এবং একটা দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো একটা পরিকল্পনা বলেই আমরা মনে করি। কারণ গাজা যে জায়গাটা, সেখানে তো আমরা দেখছি যে সেদিকে বড় বড় কিছু দেশের নজর আছে। সমুদ্রের পাড়ে জায়গাটা খুব চমৎকার। গাজা অলরেডি প্যালেস্টাইনের মুক্ত করার মতো অবস্থা। তার মধ্যেই আমরা আবার দেখলাম, এবং এটা অবাক করা কাণ্ড, যে ইসরায়েল একটা জায়গায় মোটামুটি যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় আবার তারা নতুন করে ইরানের সঙ্গে বিরোধে জড়ালো এবং হঠাৎ করে ইরানে আক্রমণ করা, এবং আক্রমণ করে ইরানের সেনাবাহিনীর প্রধান সহ কিছু 10-12 জন সামরিক কর্মকর্তা তাদেরকে খুন করা, তারপরে ইরানের অনেক সম্পদ নষ্ট করা, এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইনভলভ হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি যেখানে চলছে সেখানেও তারা অ্যাটাক করেছে। এবং দেখেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা আর একটু খারাপ হয়ে গেল কখন, যখন ইরান কাতারে মার্কিন যে স্থাপনা আছে, বেজ আছে, সেখানে অ্যাটাক করলো। সেই অ্যাটাকটার রিয়াকশানটা এতই সুদূর প্রসারী যে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা সবসময় ইসরায়েলকে মদত দিয়ে আসছে বলে আমরা অভিযোগ করি, সত্যতাও আছে, তারা পর্যন্ত এই যুদ্ধ আর কন্টিনিউ করতে চাইল না, যখন তাদের নিজেদের ঘাড়ে পড়লো ব্যাপারটা। তো স্বাভাবিকভাবে কাতার একটা বাংলাদেশের জন্য তো বটেই, সারা বিশ্ব অর্থনীতির জন্য কাতার একটা বড় ভূমিকা রাখে। কাতার একটা অন্যতম ধনী দেশ। তো সেখানকার সেই জায়গাটা যদি অস্থিরতা তৈরি হয়, এবং ধরেন এটা যদি কন্টিনিউ করতো, যদি যুদ্ধবিরতি না হতো ইরান এবং ইসরায়েলের মধ্যে, তাহলে হয়তো মধ্যপ্রাচ্যের আরও যে সমস্ত আমেরিকান বেস যেখানে আছে সেগুলোতেও আক্রমণ হওয়ার একটা, জর্ডান, কুয়েত, এবং এগুলি আমাদের কিন্তু শ্রমবাজার, রাইট, তো সেখানে আক্রমণ হওয়ার একটা আশঙ্কা ছিল। তো যাই হোক, আমরা আপাতত স্বস্তি বোধ করছি এই ভেবে যে না, যুদ্ধটা বন্ধ হয়েছে। কিন্তু এই যে একটা অস্থিরতা শুরু হয়েছে, আমার মনে হয় যে এরকম একটা আশঙ্কা করি যে এটি হয়তো সাময়িক কালের জন্য হয়েছে। আলটিমেটলি দেখা যাবে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক যে পর্যায়ে ছিল, সেখান থেকে তো বিষয়টা অনেক ডেটোরেট করলো না। এই ঘটনার পরে অনেক অবনতি ঘটলো। এই ক্ষত সহজে ইরান এই ক্ষত সহজে ভুলতে পারবে না। আমি একজন ইরানি নেতার বক্তব্য শুনেছি, তিনি বলছেন যে আমরা কিছুই ভুলবো না। তার মানে সারা জীবন তারা এটা মনে রাখবে, এবং যখনই সুযোগ আসবে তখনই তারা হয়তো এটার পাল্টা একটা ব্যবস্থা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তো সেই দিক থেকে মধ্যপ্রাচ্যের একটা পরিবেশটা আরও খারাপ হওয়ার একটা শঙ্কা কিন্তু আমাদের রয়ে গেল। আপনি ঠিকই বলেছেন, মধ্যপ্রাচ্য আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ। আমাদের অধিকাংশ আমাদের অধিকাংশ বাংলাদেশি অভিবাসী কর্মীরা ওখানে কাজ করেন, এবং তাদের পাঠানো টাকা দিয়ে, রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতি মোটামুটি একটা গতিশীল অবস্থায় থাকে। তো আমি মনে করি যে আসলে বিশ্ব নেতাদের
একটা জায়গা সিদ্ধান্তে আসা দরকার যে এই ধরনের অস্থিরতা কিন্তু কোনো দেশকেই, আপনি যে ধরেন ওকে আমেরিকা বিরাট একটা বাহাদুরি করলো যে তারা ইরানে গিয়ে অ্যাটাক করলো, এবং তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দিবে না, সেই জায়গাটা তারা ধ্বংস করেছে বলছে, তাদের একটা হয়তো ক্রেডিট তারা নিতে পারে। কিন্তু এই পারপাসে কি আমেরিকা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়নি? আমেরিকার ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়নি? আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার কি এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়নি? হয়েছে তো। আমেরিকান জনগণ কিন্তু আমরা দেখছি তারা রাস্তায় মিছিল করছে, তাদের ট্যাক্সের টাকাই তো আসলে এক্স্যাক্টলি তাদের ট্যাক্সের টাকায় সব কিছু চলে। তো তারা কিন্তু এর বিরোধিতা করছে। তো আমেরিকাও যে লাভবান হয়েছে পলিটিক্যালি সাময়িক কালের জন্য মেবি, কিন্তু কোনো যুদ্ধে আসলে কোনোদিন কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না, বিশেষ করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আমি মনে করি যে এখন সময় এসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা বাংলাদেশিদের অভিবাসী কর্মীদের, যারা অর্থনীতির একটা চালিকা শক্তি, তাদের কথা চিন্তা করে অথবা নিজস্ব ইকোনমির কথা চিন্তা করে হলেও এই সমস্ত পরাশক্তিগুলোর সঙ্গে একটা সেইভাবে আলাপ করা বা তাদেরকে রাজি করানো যে ভাই এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন আমরা সবাই বিরত থাকি। শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে আরব বিশ্বের আমি মনে করি বড় একটা ভূমিকা। আনফর্চুনেটলি ইরানে আক্রমণের পরে আমরা আরব বিশ্বের ভূমিকাটা তেমন দেখতে পাই নাই। আমাদের বাংলাদেশি যারা, তাদের বিভিন্ন পর্যায়ে যখন আলাপ আলোচনা হয় বা শুনি বা আলোচনা অংশ নেই বা বিভিন্ন শো দেখি যে বাংলাদেশিদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে যে আরব বিশ্ব কী করছে। জি। তো আমার মনে হয় যে আরব বিশ্ব প্লাস মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত এই যারা এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, লাইক আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের উপরে যাদের ইনফ্লুয়েন্স আছে, যাদের ইউরোপের আছে, তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করা বা একটা আলাপে বসা, যাতে অন্তত ওই অস্থিরতা যেটা তৈরি হয়েছে সেটা যেন না বাড়ে। আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে আসলে এখন আমরা আপাত দৃষ্টিতে হয়তো দেখছি যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু কখন আবার অস্থিতিশীল হতে সেটা তো বলা সম্ভব না, যে কোনো মুহূর্তেই আসলে হতে পারে। যে কোনো মুহূর্তে দেখবেন এই ইসরায়েলের সঙ্গে ইরানের আবার সংঘাত বাঁচতে পারে। আমি সেই জায়গাটায় আসছি যে যেহেতু আমাদের মধ্যপ্রাচ্য বড় একটা আমাদের শ্রম বাজার, সেহেতু যদি আবার অস্থিতিশীল হয় বা আবার বড় আকারে বড় স্কেলে যুদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের কি এখন থেকেই বিকল্প বাজার খোঁজা বা বিকল্প দেশ দেখা উচিত না? বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের নির্ভরতা আছে আমাদের শ্রম বাজার ক্ষেত্রে বা অভিবাসী পাঠানোর ক্ষেত্রে, আমাদেরকে কি একটু ডাইভার্ট করা দরকার বা আমাদের অন্যদিকে নজর দেওয়া দরকার? নিশ্চয়ই এমরুল, আপনি জানেন যে এই আলাপটা কিন্তু আমরা বহুদিন ধরে শুনছি যে আমাদের বিকল্প বাজার খোঁজা উচিত। বিকল্প বাজার খোঁজা উচিত দুই জায়গায় বেশি করে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে যে আমাদের যে রপ্তানি পণ্য, আমরা যে রপ্তানি করি, রপ্তানি আয়ের বড় একটা অংশ আছে কি গার্মেন্টস থেকে। জি। তো আল্লাহ না করুক যদি এই ইন্ডাস্ট্রি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমাদের রপ্তানি আয় অর্ধেকও কমে নেমে আসবে, তাই না? জি। তো সেক্ষেত্রে আমরা কোথায় পাঠাই আমাদের গুডস? আমরা পাঠাই আমেরিকাতে, আমরা পাঠাই ইউরোপে, তারা আমাদের বড় বাজার। তো আমরা কেন অন্যান্য দেশে আমাদের এই বাজারটা এক্সপান্ড করার চেষ্টা করি না কেন? এটা একটা আলোচনা আছে। আরেকটা আলোচনা আছে যেটা আপনি বলছেন যে আমাদের যে জনশক্তি, বিপুল জনসংখ্যার দেশ আমাদের দেশ, এটাকে বোঝা মনে না করে এটাকে আমরা সম্পদ হিসেবে কাজে লাগাতে পারি। এটার জন্যে এই মধ্যপ্রাচ্যর উপরে নির্ভরশীলতা কমিয়ে আমরা বিশ্বের আরও অনেক দেশ আছে যেখানে একটু খোঁজখবর নিলে বা একটু চেষ্টা করলে কিন্তু আমাদের অদক্ষ ম্যানপাওয়ার রপ্তানি করা সম্ভব। এটা অবশ্যই দরকার, কারণ একটা অঞ্চলে যদি অস্থিতিশীলতা তৈরি হয় আজকে মধ্যপ্রাচ্যের লোকগুলি সব আমাদের এখানে ফেরত চলে আসে। তো এই জন্যে অবশ্যই আমি মনে করি, ধরেন ইউরোপের বিভিন্ন, আপনি আরও ভালো জানবেন, ইউরোপের অনেক দেশ আছে যেখানে আমরা জনশক্তি রপ্তানি করতে পারি। জাপানেও আমাদের দেশের অনেক জনশক্তির চাহিদা আছে। রিসেন্টলি জাপানের সঙ্গে আমাদের একটা কথাবার্তা হয়েছে, এটা আগেও হয়েছিল, জাপানি ভাষা শিখিয়ে জাপানে লোক পাঠানো। আমাদের একটা বড় খাত হচ্ছে আপনার স্বাস্থ্যকর্মী। আমি যদি পার্টিকুলারলি যদি নার্সদের কথা বলি, এখানে বিশ্বের বিভিন্ন দেশে এটা চাহিদা আছে। এটা আমি জানি, আমি যতটুকু শুনেছি অস্ট্রেলিয়াতেও বিদেশি নার্সদের অনেক চাহিদা, এটা খুরশেদ ভাই নিশ্চয়ই বলবেন। তো আমরা এই সমস্ত জায়গা না এক্সপ্লোর করি না, আমরা শুধু মুখে বলি, কিন্তু এটার জন্য যে উদ্যোগটা নেওয়া দরকার সেটার অভাব। কিন্তু আমাদের এটা ছাড়া আলটিমেটলি আমরা শুধুমাত্র ওই কয়েকটা দেশে গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট না হয়ে
আর মধ্যপ্রাচ্যে জনশক্তির জন্য ডিপেন্ডেন্ট না হয়ে আমরা যদি বিকল্প বাজার না খুঁজি বা আরও বাজার এক্সপান্ড না করি, তাহলে আমরা মানে কোনো এক সময় বিপদেও পড়তে পারি। তখন কিন্তু আমাদের রপ্তানি আয়টা পুরোপুরি আমরা মার খেয়ে যাবো এবং সেটার জন্য সাফার করতে হবে আমাদের অর্থনীতিকে। আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, খোরশেদ আলম তালুকদার, আপনার কাছে জানতে চাইব যে অস্ট্রেলিয়া নিশ্চয়ই আমাদের একটা বিকল্প বাজার হতে পারে এবং অস্ট্রেলিয়ার চাহিদাও রয়েছে। তারা প্রতিনিয়তই আমাদের আশপাশে যেমন নেপাল থেকে বা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশ থেকেও যাচ্ছে। তো ওইখানে আসলে কী ধরনের খাতগুলোতে সুযোগটা বেশি, মানে শিক্ষার্থীদের আমরা পরে একটু আলোচনা করি, কিন্তু তারা জানতে চাইব যেমন নার্সিংয়ের খাতের কথা আপনি যখন আমরা কথা বলছিলাম সেটা আছে, কোন কোন খাতে সুযোগটা আছে বাংলাদেশিদের যাওয়ার এবং কাজ করার? আমার মনে হয় স্বাস্থ্য খাতে নার্সিংয়ে অনেক অপরচুনিটি আছে। নার্সিং কোর্স করতে গেলেই 6 মাস ফিনিশ করার পরে ওরা কাজ করতে পারে, এত ডিমান্ড ওদেরকে কাজে নেয় এবং খুব ভালো রেট। আর আছে এগ্রিকালচারে এটা আই থিঙ্ক অলরেডি নেয় গভর্নমেন্ট কন্ট্রাক্ট বেসিস 2 বছর 3 বছর এরকম, কিন্তু নার্সিং একবার যদি এমপ্লয়ার যদি লোকটা পছন্দ হয় তাহলে সে কন্টিনিউ করবে, কারণ তার তো লোক লাগবেই। তবে নার্সিংয়ের হিউজ চাহিদা, অলওয়েজ ডিমান্ড সবসময়। সেক্ষেত্রে এখান থেকে নার্সিং করে যেতে হবে নাকি ওখানে গিয়ে কেউ নার্সিং করে বা কোর্স করে? আমার মনে হয় ওখানে গিয়ে করলে ভালো হয়। আর এখান থেকে নার্সিং প্লাস এক্সপিরিয়েন্স যদি করে দেয় তাহলে হয়তো ওটা কভার দিতে পারবে। তবে ইংলিশে ভালো থাকতে হবে। ইংলিশে কমিউনিকেশন না করতে পারলে তো একটা রুগীর সাথে সে করতে পারবে না, কমিউনিকেট করতে পারবে না ইংলিশ যদি ভালো না জানে। কিন্তু এখান থেকে ওখানে যে কোর্সের কথা বললেন যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে একদম 6 মাসের একটা কোর্স, সেখানে কি ভাষা অন্তর্ভুক্ত নাকি ভাষা আগে থেকে শিখে যেতে হবে? না, ওখানে IELTS এর ব্যাপার আছে না, IELTS করে তাহলে বোঝা যাবে সে কোন লেভেলে আছে। নার্সিংয়ের জন্য ভালো কমিউনিকেশন ওরা। IELTS হলে তো আপনি ইংরেজি শেখার পরে আপনি IELTS একটা এক্সামিনেশন দিবেন, পরীক্ষা দিবেন, তাই তো? আগে তো ইংরেজিটা শিখতে হবে। আমাদের সবাই তো স্কুল কলেজে যে ইংরেজি তো শিখেই, ওটাকে একটু ডেভেলপ করা IELTS। তার মানে তাহলে বাইরে কোর্স করতে যাওয়ার আগেই তাহলে ইংরেজিটা একটু দক্ষ হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, রিফর্ম করা, স্পেশালি যদি তার টার্গেট থাকে আমি কাজ করব, তাহলে এটা করে দেওয়া খুবই ভালো। এখানে 6 মাস বসে থেকে করে যাওয়া বেটার ওখানে যাওয়া বসে থাকাচ্ছে, কারণ ওখানে তো তার মানে এখান থেকে ইন্টারমিডিয়েট একদম পাশ করে বা SSC পাশ করে নার্সিং কোর্স করার পরে যদি ওখানে গিয়ে 6 মাসের কোর্স করে তাহলে তার কাজের সুযোগটা বেশি। নার্সিং যদি কোর্স করে তাহলে তো সে কোর্স করলোই, এখন তার ইংলিশ ডেভেলপ করে তারপরে যেতে পারে। এখন এই নার্সিংটা ওখানে ওদের অ্যাকসেপ্ট হয় কিনা এটা একটা ম্যাটার। কিন্তু ওখানে যদি যে নার্সিং করে তাহলে নার্সিং কোর্স করে তাহলে তো ওখানকার কমিউনিকেশন তার ডেভেলপ হইতেছে, সুতরাং ওটা বেটার। রেজওয়ান হক, আপনি যে শুনলেন যে যদি আমরা যে বিকল্প বাজারের কথা যদি বলি অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে নার্সিংয়ের কথা আমরা শুনলাম যে সেখানে নার্সিংয়ের একটা হিউজ ডিমান্ড আছে এবং বাংলাদেশ থেকে যেতে পারে। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, আপনি বললেন যে বিশাল একটা জনশক্তি আছে, কিন্তু এতে দেশ নির্ভর দক্ষ করে গড়ে তোলা, অর্থাৎ অস্ট্রেলিয়া আমাদের কি দরকার, মানে কর্তৃপক্ষ যদি এভাবে গবেষণা করে যে অস্ট্রেলিয়া কী দরকার, নার্সিং খাতে সেখানে সুযোগ সুবিধা আছে, তো এর জন্য কী কী প্রোভাইড করতে হবে, কী কী ফ্যাসিলিটেট করতে হবে, সেই পরিকল্পনাটা আমাদের কেন হচ্ছে না? এবং আমরা অনেক আগে থেকে কিন্তু এরকম বলে আসছি, কিন্তু আমাদের কখনোই আমরা দেখি না যে এরকম একটা মানে সুষ্ঠু একটা পরিকল্পনা বা দেশ নির্ভর স্টাডি করে সেখানে সেই পরিকল্পনা কাজ। এটা তো আপনি সব ক্ষেত্রেই আমাদের এরকম পরিকল্পনা, সুপরিকল্পনার অভাব। আপনি ঠিকই বলেছেন যে যেটা জানলাম এখন যে আপনার ওখানে হিউজ ডিমান্ড নার্সদের। আমরা যদি নার্সদের কথাই ধরি, তাহলে আমরা এই ডিমান্ড ফুলফিল করার জন্য অস্ট্রেলিয়ার নার্সিং করতে যদি আমি কাউকে পাঠাই, ওখানকার রিকোয়ারমেন্টটা কী সেটা জেনে তাকে তো আমরা এখানেই অনেকখানি রেডি করে ফেলতে পারি। অ্যাটলিস্ট
কোর্স আমাদের উনি যেটা বললেন যে আমাদের এখানে যে নার্সিংটা শেখানো হয় সেটা হয়তো ওদের ওখানে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, তাহলে অন্তত তাকে আমি ইংরেজিতে দক্ষ করি, তারপরে ওখানে কোর্স করতে পাঠাই। ওখানে ওখানে ওদের 2-2.5 বছরের কোর্স, 2 বছর 1.5 বছরও আছে, 1.5 বছর ধরেই। উনি বলছেন 1.5 বছরের কোর্সে আপনি 6 মাস কমপ্লিট করার পরে আপনি কাজের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, কাজ করতে করতে বাকি 1 বছর করলেন। এটার জন্য একটা জনশক্তিকে, একটা অংশকে উপযুক্ত করে গড়ে তোলার পরে আমরা ইজিলি পাঠাতে পারি। এই চিন্তাভাবনার অভাব আছে আমাদের মধ্যে। আমরা শুধুমাত্র একটা টেন্ডেন্সি দেখি যে কোনো মতে অদক্ষ এই দালাল ধরে টাকা পয়সা দিয়ে কোনো রকমে বিদেশে যাওয়া এবং ওইখানে গিয়ে মানে একটা কি বলে সবচেয়ে অড জবস যেগুলি আর কি সেই কাজগুলিতে করা, এবং এখান থেকে আমরা টাকা পাই, ওতেই আমরা মনে হয় অনেকখানি খুশি। আমরা খুব বড় বড় গলায় বলি যে তাদেরকে বলি আমরা রেমিটেন্স যোদ্ধা বলি আর কি। বাট তারা ওখানে কেমন আছে সেই সব খোঁজখবর বোধহয় আমরা রাখি। এবং আমরা দেখি যে যারা যায় তারা কিন্তু নিজের চেষ্টা, মানে সরকারি চেষ্টায় বা কর্তৃপক্ষের উদ্যোগে যে একদল মানুষকে সৃষ্টি করে দক্ষ করে, এটা এক্স্যাক্টলি। বোয়েসেল নামে একটা সংগঠন প্রতিষ্ঠান আছে বাংলাদেশের সরকারি, বিদেশের লোক পাঠানোর ক্ষেত্রে তাদের কি কন্ট্রিবিউশন আছে এই ক্ষেত্রে আমি জানি না। আপনি ঠিকই বলেছেন, যত লোক যাচ্ছে বাইরে তারা ম্যাক্সিমামই ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছে নিজের উদ্যোগে, এবং গিয়ে কিন্তু তারা দেশের অর্থনীতিতে একটা বড় রেমিটেন্সের মাধ্যমে যোগান দিচ্ছে। আমরা টের পাই কখনো কখনো রেমিটেন্স কত ইম্পর্টেন্ট। যখন আমাদের রিজার্ভ কমে তলানির দিকে নামতে শুরু করছিল তখন রেমিটেন্সই আমাদেরকে উদ্ধার করেছে। আমি জানি না তাদের জন্য এয়ারপোর্টের তাদের যেভাবে হয়রানি করা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা অভিবাসী কর্মী আমাদের, যারা যখন যায় বা আসে, যেহেতু তারা লেখাপড়া ঠিক জানে ওই অর্থে জানে না, অনেক ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ে এয়ারপোর্টে। প্রবাসীদের সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে প্রবাসীদের একটা সমন্বিত পরিকল্পনা, তাদের একটা ডাটাবেস তৈরি করা, সব বিষয়গুলো অবশ্যই আমরা এই সরকারের কাছে সেটা আশা করি, কারণ তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। ভবিষ্যতে ইলেকশন করে মন্ত্রী এমপি হবেন, ওনাদের তার সেরকমও কোনো আকাঙ্ক্ষা নাই বা সেটা সুযোগও নাই। এই যে এয়ারপোর্টে যে লাউঞ্জটা করা হলো প্রবাসীদের জন্যে, তাদের রেস্ট নেওয়ার জন্যে, তাদের খাবার দাবারের ফ্যাসিলিটিস, খুবই ভালো একটা উদ্যোগ। এবং প্রবাসীরা খুবই আশাবাদীও হয়েছে সরকারের উপরে যে না আমাদের হয়তো এবার আমাদের যে মর্যাদাটা তাদের পাওয়া উচিত সেটা হবে। কিন্তু এয়ারপোর্টের লাগেজ নিয়ে ঝামেলা বা যন্ত্রণা যেটাই বলি সেটা কিন্তু এখনও রয়ে গেছে। মাঝে মধ্যে আমরা এয়ারপোর্টের এরকম খবর পাই, ভিডিও তো মাঝে মধ্যে ভিডিও বের হয়। এয়ারপোর্টের যারা নিরাপত্তা রক্ষীদের হাতে প্রবাসীরা মার খেয়েছেন সেসব ভিডিও আমরা দেখেছি। তো এই বিষয়গুলির কিন্তু বোধহয় এই বিষয়গুলির কোনো সমাধান এখন হয়েছে বলে মনে হয় না। কিন্তু আমরা এগেইন ওই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের জন্য আলাদা একটা হেল্প ডেস্ক ওখানে আছে, কিন্তু আমি বাইরে যখনই গেছি বা আসছি কিন্তু ওই হেল্প ডেস্কে কোনো লোকজন আমি দেখিনি। মানে আমরা সব উপরে ভাষা কাজ করি আর কি। আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের অনেক সুবিধাও আছে, আবার কিছু কিছু সমস্যাও আছে, যেটা আপনি বললেন। তারা নিজেরাই যখন বিজনেসে ইনভলভ হয়, আপনার সিন্ডিকেট করে মালয়েশিয়ায় লোক পাঠানোর, আমার এই গত অল্প কিছুদিনের মধ্যে জানা মতে 3বার উদ্যোগ নেওয়া হয়েছে, 3বার বাতিল হয়েছে এই সিন্ডিকেটের কারণে। তো এটা কি বন্ধ করা খুব কঠিন কোনো কাজ মনে হয় না। আমি আশা করব যে এই সরকারের বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের ওনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের। তো এই সময়ে নিশ্চয়ই এই জায়গাটায় এই সমস্যাটার সমাধান হবে। এবং আমরা মালয়েশিয়া কিন্তু আমাদের বড় একটা বাজার, আমরা অনেক মিস করেছি মাঝখানে এই সিন্ডিকেটের কারণে। বহু বছর আমরা লোক পাঠাতে পারি নাই। তো এই সরকারের আমলে নতুন সুযোগ তৈরি হয়েছে, আশা করি সেই সুযোগটা সরকার কাজে লাগাবে। এবং প্রকৃতপক্ষেই প্রবাসী যারা আমাদের ভাই বোনেরা বিদেশে থাকেন, কাজ করেন, আসেন, দেশে যান, রেমিটেন্স পাঠান, তাদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদাটা নিশ্চিত করা এই সরকারের সেই সুযোগটা রয়েছে। এবং আমি আশা করব সরকার সেই সুযোগটা নিয়ে তাদেরকে সম্মানিত করবে। আমি একটু বলেন, আপনি বলেন। ঢাকা এয়ারপোর্টে কোনো ওয়াইফাই নাই, আছে এখন। ডক্টর ইউনূস আসার পরে
শুনছি আছে, তো আমি জিজ্ঞেস করার পরে বলছে যে অমুক জায়গায় যান, সে করে দিবে। আচ্ছা, অ্যাকচুয়ালি মালয়েশিয়া, সিঙ্গাপুর যত জায়গায় যান অটোমেটিকলি আপনি ফোনে চলে আসে, আপনি জাস্ট ওটা অ্যাকসেপ্ট করে আপনি কাজ সারেন। এখানে কিন্তু সেটা নাই। এতই কি কস্টলি হয়ে গেছে ওয়াইফাই যে একটা দেশ অ্যাফোর্ড করতে পারে না। খুব কষ্ট লাগে কথা বলতে। আমি বারবার আসি যখন তখন এই ভুক্তভোগী হই, কাউকে ফোন করবো, আমরা যদি সিম, আমরা তো অন্য দেশের সিম নিয়ে আসি, আসার পরে আমরা কীভাবে ফোন করবো? ওয়াইফাই না হলে ফোনও করতে পারি না। ও বাইরে ওরা ওয়েট করতেছে, আমরা এখানে ওয়েট করতেছি। আরেকটা জিনিস আমি অ্যাড করবো, এই যে কতদিন আগে দেখলাম যে ফোন আসার পরে, ফোন নিয়ে আসছে, 2টা ফোন নিয়ে আসছে, আসার পরে ওকে অনেক হয়রানি করছে। প্লিজ, এই এত কষ্ট করে এরা আসে, 1-2টা জিনিস যদি ওরা ফ্যামিলি কারোর জন্য আসে বা নিজে প্রফিটই করলো না, তো কয় টাকা প্রফিট করলো, এতে কি যায় আসে দেশের? কিন্তু ওরা তো একটু মানে স্বস্তি পায়। ওদেরকে এইসব হয়রানি করতে প্লিজ গভর্নমেন্টকে না। এটা ব্যাগেজ রুল রিসেন্টলি না, এটা কি, আমি এটাই আপনার কাছে প্রশ্ন করতেছি, এটা কি খুবই জরুরি? ধরেন যে খোরশেদ আলম তালুকদার যেটা বললেন যে বিদেশ থেকে আসার সময় হয়তো তার কোনো আত্মীয়স্বজনের ডিমান্ড থাকতে পারে, বা অনেকেই তো এক্সপেক্ট করে আসলে যে প্রবাসীরা যখন আসে তখন কিন্তু তার আত্মীয়স্বজন অনেকেই কিন্তু আশা করে যে তার জন্য মোবাইল নিয়ে আসবে বা অন্য কিছু নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে এই সরকার আমলে আমরা দেখলাম যে 2টা মোবাইলের বেশি আনতে পারবে না। তো এটা কি খুব জরুরি ছিল? না, এইটা ব্যাগেজ রুল রিসেন্টলি সংশোধন করে 2টা মোবাইল এবং টেলিভিশনের একটা নির্দিষ্ট সাইজ পুরে দিয়েছে, বোধহয় 21 ইঞ্চি না 29 ইঞ্চি এরকম, এগুলো আনা যাবে। তো আপনি ঠিকই বলেছেন যে এটাকে আর একটু বাড়াইলে কি ক্ষতি নাকি? এটা তো এমন না যে আমার দেশ থেকে সম্পদ বাইরের দেশে চলে যাচ্ছে, বাইরের থেকে আসছে, তো এটা তো আমাদের জন্য পজিটিভ সাইড। মনে করেন ওয়াইফের জন্য একটা আনলো, মায়ের জন্য একটা আনলো, না 2টা এখন অ্যালাউ করছে। হ্যাঁ করছে। তো এদেরকে এত শক্ত করে ধরার কোনো তো যুক্তি নাই। ওরা তো অনেক কষ্ট করে, আপনি মিডল ইস্টে দেখছেন, আমি মিডল ইস্টেও দেখছি, অস্ট্রেলিয়া দেখি। অস্ট্রেলিয়ার মানুষ শান্তিতে আছে, মিডল ইস্টে পুরা দিন দাঁড়িয়ে থেকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতেছে। ওদের যে কি কষ্ট আপনি বিশ্বাস করতে পারবেন না। এত গরমের ভিতরে সারাদিন দাঁড়িয়ে থাকে মানুষগুলি। মিডল ইস্টে কি গরম, পেট্রোল পাম্প বলছেন, মরুভূমিতেও তো অনেক, মরুভূমিতে। আমরা ওই প্রসঙ্গে আসবো। আমরা মোবাইলে যেটা হয়েছে যে আসলে আমরা দেখেছি যে লাগেজ পার্টি যাদেরকে বলা হয়, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে দুবাই বা মালয়েশিয়া বা এই সমস্ত রাষ্ট্র থেকে আসার পর আমরা দেখি যে লাগেজে করে ব্যবসার জন্য, কিন্তু তারপরেও আসলে হয়তো করা দিত। তো এখন আপনার কাছে খোরশেদ আলম তালুকদার একটু জানতে চাচ্ছি যে আপনি নার্সিংয়ের কথা বললেন, যে সেখানে নার্সিংদের আমরা তো দেখেছি ইদানিং অনেক শিক্ষার্থীও, কিন্তু আগে আমরা দেখতাম যে বেশিরভাগই, বা এখনও আছে, আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে যায়, পাশাপাশি অস্ট্রেলিয়াতে কিন্তু সংখ্যাটা বাড়ছে। তো এই যে শিক্ষার্থীরা যাচ্ছে, ওরা ওখানে পড়াশোনা কেমন, সুযোগ সুবিধা, বা পড়াশোনার পরে ওখানে চাকরির বাজারটা কেমন, অথবা কেউ যদি বৃত্তি নিয়ে যায় বা বৃত্তি না নিয়ে গেলেও কাজ করে পড়াশোনা করা সম্ভব কিনা? অস্ট্রেলিয়া হিউজ অপরচুনিটি, বিরাট বড় দেশ। আপনার জাস্ট যায়, সেখানে যায় পড়ালেখা করে সেটেল হয়ে, মানে আনলিমিটেড অপরচুনিটি সেখানে। অনেকে তো বৃত্তি নিয়ে দেয়, আবার বৃত্তি না নিয়ে গেলে হ্যাঁ, বৃত্তি তো সবার দ্বারা সম্ভব না, 2-4টা বৃত্তি থাকে, বৃত্তি তো বেশি থাকে না। নিজে পড়ালেখা করা, আপনি দেখছেন কেউ ফেরত আসতে, কেউ আসে নাই, কারণ ওখানে ওরাও হ্যাপি, আমরা যারা যাই আমরাও হ্যাপি, ওরা হ্যাপি। কারণ কি, আমার নিজের টাকা দিয়ে আমি পড়লাম, তারপরে আবার ওদের কাজ করতেছি এখন। হ্যাঁ, আগে যেরকম মাইগ্রেশন নিলে ওর একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, এখানে স্কিল, বাট সেখানে যা সে কমিউনিকেশন করতে পারতো না। এই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটাকে উৎসাহিত করে যে এখানে আসো, পড়ো, তারপর এখানে সেটেল হও। এটা কতদিন, মানে যদি কেউ সেটেল হতে, আমাদের তো যারা প্রবাসীরা যায় বিশেষ করে উন্নত দেশগুলোতে, বেশিরভাগের একটা টার্গেট থাকে যে একটা সময় পরে সেখানে সেটেল হয়ে যাও। তো অস্ট্রেলিয়াতে এটার ক্রাইটেরিয়া কেমন, যে কত বছর কোর্স করার পরে, সে কোর্সের আবার মানদণ্ড আছে, স্ট্যান্ডার্ড কোর্স করতে হবে। কোর্স করার পরে মনে করেন উইদিন 5 ইয়ার্সে ওরা মোটামুটি আপনি ধরতে পারেন যে পিআর বা এর আগে একটা টেম্পোরারি টিআর বলে, টেম্পোরারি রেসিডেন্ট। হ্যাঁ, তো টেম্পোরারি রেসিডেন্ট মানে অন দ্য প্রসেসে আসা গেছে, এখন আসা যাওয়া করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, তো 5 ইয়ার্স ধরতে পারেন আপনি, কারণ একটা কোর্স করতে গেলে মনে করেন 3 ইয়ার্স 4 ইয়ার্স তো লেগে যায়, তারপরে একটা জব ধরতে ধরতে। তো এই সময়টা আমি দেখছি স্ট্যান্ডার্ড সময় 5 ইয়ার্স লাগে। স্টুডেন্টরা তো অনেক সময় আপনার
স্কলারশিপ পায় না, সেক্ষেত্রে তাদের লেখাপড়ার পাশাপাশি কাজের সুযোগ কতখানি আছে? আমি বলবো অনেক আছে। সিডনিতে আমরা থাকি, সিডনিতে আমি আরও দেখছি ইন্ডিয়ান, বাংলাদেশি, ওরা যেই সব ছেলেপেলে এখান থেকে যায়, হয়তো বাড়িতে কাজ করে না, পানিও খায় না ধরে, কিন্তু ওখানে যায় কাজ করে। ওখানে ওই রেস্টুরেন্ট লেভেলের কাজ, তারপরে উবারের ডেলিভারি, এগুলি এখানে কেউ লিমিট করে দেয় নাই যে তুমি আর করতে পারবে না, তা না, লিমিট করে। তারপরে যদি সে ফুল লাইসেন্স পায় তখন সে উবারও চালাইতে পারে। আচ্ছা, ফুল লাইসেন্স পাইতে প্রথমে মানে ড্রাইভিং লাইসেন্স কথা বলছেন? জি। ওটা কি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স মানে থাকতে হবে না ওখানে গিয়ে ড্রাইভিং? এখান থেকে যেটা নিয়ে যায় ইন্টারন্যাশনাল লাইসেন্স, ওটাতে কিছুদিন চালাতে হবে, কিন্তু ওটা দিয়ে উবার ইট নামে যেটা আছে ওটা করতে পারে। কিন্তু উবারে যদি ট্যাক্সির মতো যেরকম করতে হলে ওখানকার লাইসেন্স লাগবে, এবং সেটা অন্তত 1 বছরের লাইসেন্স হতে হবে, ফুল লাইসেন্স। আর রেজাউল হক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের শিক্ষার্থীদের বড় একটা অংশ আমরা দেখি যে বিভিন্ন সময় তারা দেশের বাইরে যায় পড়াশোনা করে দেন, এবং বিশেষ করে এসএসসি এইচএসসির পরেই বড় একটা অংশের একটা আগ্রহ থাকে, যাদের সামর্থ্য আছে, ফলাফল ভালো, তারা বিদেশে পড়াশোনা করতে চায়। কিন্তু এখন এসে আমরা দেখছি আমাদের বিশেষ করে আমেরিকা বা ইউরোপে, অস্ট্রেলিয়া তো যাচ্ছেই, আমেরিকা বিশেষ করে এক ধরনের আমরা দেখছি যে সেখান থেকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ওখানে থাকতে দেওয়া হচ্ছে না, বা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাচ্ছি। তো এইটাকে উত্তরানোর জন্য আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের কূটনৈতিক উদ্যোগ দেওয়া মানে কতখানি যৌক্তিক? দেখেন, আমেরিকা মাঝখানে তো স্টুডেন্টদের জন্য ইন্টারভিউ, ভিসার জন্য ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিয়েছিল, এবং আজকেই দেখলাম নিউজটা যে যাদেরকে অলরেডি ডেট দেওয়া আছে তারা গেলে তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া কেউ হাইড করতে পারবে না, ওপেন রাখতে হবে। মানে সে কী ধরনের কথাবার্তা লেখে, বলে বা ইত্যাদি তারা জানতে চায়, মানে কড়াকড়িটা কেমন। আর আমি শুনেছি যে ওইখানে গিয়ে লেখাপড়া যদি কেউ করেও, কমপ্লিট করার পরে 6 মাসের মধ্যে সে যদি একটা চাকরি জোগাড় করতে না পারে তাহলে তাকে ফেরত আসতে হয়। এরকম আমি আমার এক বন্ধুর ছেলেকে দেখেছি ফেরত আসছে। তো তার মানে কি, ওইখানে আগের মতো সুবিধাটা নাই, অনেক কড়াকড়ি। আপনি ইউরোপেও চাকরি পাওয়া খুব কঠিন হয়ে গেছে। কানাডাতে একটা বড় জায়গা ছিল, প্রচুর আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা ওখানে যেত, সেই কানাডাতেও কড়াকড়ি। আমি শুধুমাত্র অস্ট্রেলিয়াতে কিছু সুযোগ, অস্ট্রেলিয়া একটা নতুন অস্ট্রেলিয়ায় এখন একমাত্র, মানে আমি যতটুকু শুনেছি অস্ট্রেলিয়ায় একমাত্র ভালো ডেস্টিনেশন আমাদের, কিন্তু সেখানে যেতে হলে কী কী করতে হবে সেটা খোরশেদ আলম ভাই বলেছেন। একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু যেহেতু পাশাপাশি কাজ করা যাবে সেটা, সেজন্য অনেকে হয়তো সেটা অনেকটা রিলিফ করতে পারে। কিন্তু যে সমস্ত জায়গায় ব্যারিয়ার তৈরি হয়েছে, যেটা আপনি বলছিলেন আমেরিকাতে বা ইউরোপে অথবা কানাডায়, আবার ব্যারিয়ার একটা অংশ ক্ষেত্রে আমাদের ইউরোপের অনেক দেশ আছে, স্টুডেন্টদের ভিসা বা এমনি ভিসা নিতে হলেও দিল্লিতে যেতে হয়, যেহেতু আমাদের ভারতের এখন কিছুটা মানে বন্ধ আছে ভিসা দেওয়া। এটা একটা বড় সমস্যা যে অনেক ইউরোপের অনেক দেশের বাংলাদেশের কোনো কনসুলেট নাই, তারা এখানে ভিসা দেয় না, সেই ভিসাগুলি আনতে দিতে হয় ইন্ডিয়াতে। ইন্ডিয়া আবার আমাদের ভিসা দেওয়া প্রায় বন্ধ রেখেছে, তো খুবই কঠিন। অনেকে ওখানকার ইউনিভার্সিটি অ্যাডমিশন পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে, টাকা পাঠাইছে, তারপরও তারা জাস্ট ভিসা জন্য ইন্ডিয়া যেতে পারে নাই বলে তার যাওয়া হয় নাই। এই সরকার আসার পরে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তিনি ইউরোপের একবার, আপনি নিশ্চয়ই জানেন যে একবার 30টা না 32টা দেশের অ্যাম্বাসাডাররা এই ঢাকায় এসে মানে দেখা করেছিলেন, এবং তারা তাদের চিফ অ্যাডভাইজার সাহেব তাদেরকে বলেছিলেন আপনারা দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসেন অথবা ঢাকায় অফিস খুলে এই ভিসার প্রসেস চালু করেন। তারা কথাও দিয়েছিলেন, কিন্তু আমরা সেরকম কোনো এখনও কোনো এক্ষেত্রে অগ্রগতি দেখি না। শুধুমাত্র অস্ট্রেলিয়া রিসেন্টলি বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ঢাকা থেকে, সেটা আবার চালু করেছে রিসেন্টলি। কিন্তু ইউরোপের দেশগুলির ক্ষেত্রে এই সমস্যা কিন্তু রয়ে গেছে। আমি অবশ্যই মনে করি সরকারের এই জায়গাগুলি আবার একটু হ্যামার করা দরকার, কারণ তাহলে আমাদের ছেলেমেয়ের জন্য যে মানে দুনিয়াটা যে সীমিত হয়ে যাচ্ছে, এটা তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ।
বাইরে যদি গিয়ে যারা যেতে চায়, যারা পড়তে চায়, তারা তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বাইরে, তাই না? এবং দেশও তো লাভবান হয় এতে। এই বিষয়গুলি সরকারের দেখা উচিত, এবং যে সমস্ত দেশে কড়াকড়িটা করা হচ্ছে সেসব দেশের সঙ্গে, অনেক দেশের সঙ্গে আমাদের সরকারের বাংলাদেশের সম্পর্ক ভালো। আমরা কেন তাদের সঙ্গে কথা বলি না? এটা নিয়ে কথা বলা উচিত এবং এই বাধাগুলি দূর করা উচিত। তার মানে এখানেও তো আমরা দেখছি যে যেমন মধ্যপ্রাচ্যের কথা বললাম যে আমাদের ওখানে অস্থিতিশীল, তাহলে আমাদের শ্রম বাজার সংকুচিত। তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে একটু পশ্চিম থেকে সরে পূর্বমুখী, অথবা অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, বা আরও কিছু দেশ আছে, উন্নত দেশ, সিঙ্গাপুর আছে, বা এখন অনেকে চীনেও যাচ্ছে, এই দিকে না, বাধ্য হয়ে তো অনেকে সেটা করছেই। আপনি যখন আমেরিকাতে বা কানাডায় বা ইউরোপে যেতে পারছেন না, তখন তো আপনাকে আলটিমেটলি সুইচ করতে হবে। কিন্তু আপনি এডুকেশনের জন্য তো ধরেন মধ্যপ্রাচ্য অথবা চায়না, এটি লেখাপড়ার জন্য এরা খুব ভালো জায়গা না, সেই স্ট্যান্ডার্ডের না আর কি। বাট আপনার যদি আলটিমেটলি গোল থাকে যে আপনি বাইরে গিয়ে সেটেল হবেন, সেক্ষেত্রে জাপান ইজ গুড, জাপান ভালো দেশ। কিন্তু চায়না বা মধ্যপ্রাচ্যে আপনি ওই রকম কোয়ালিটি জব পাওয়ার জন্যে, আমি জানি না, এখানে এই জায়গাটা এক্সপ্লোর করা হয় না। সরকার সেটাও দেখতে পারে যে এখানে গিয়ে শুধুমাত্র আনস্কিল্ড লেবাররাই না, মানে এডুকেটেড ছেলে মেয়েরাও যেতে পারে ওই সমস্ত দেশে গিয়ে কী ধরনের জব পেতে পারে, জব মার্কেটটা কেমন, সেসব বিষয়ে আমাদের জনশক্তি কর্মসংস্থান ব্যুরো আছে, তাদের তো এগুলোই কাজ হওয়া উচিত। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুরশিদ আলম তালুকদার, আপনার কাছে একদম শেষ প্রশ্ন, একদম সংক্ষিপ্ত উত্তর দেবেন। সেটা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়াতে আছেন আপনারা, সেখানে আমাদের জনশক্তি কেমন, বা সব মিলে কেমন আছে আমাদের যারা বাংলাদেশিরা রয়েছেন ওখানে? যারা আগের আছে তারা ওয়েল সেটেল এবং ভালো ভালো পয়সা পায়, আবার খরচও আছে। খরচও সিডনিতে হলো হাইয়েস্ট এক্সপেন্সিভ জায়গা অস্ট্রেলিয়ার ভিতরে। তো আবার কাজও আছে অনেক। সিডনি ছাড়াও তো আরও অনেক শহর আছে। আচ্ছা, হ্যাঁ, মেলবোর্ন আরও কম খরচের জায়গা, মেলবোর্ন। একদম সংক্ষেপে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন দেশে এসে আপনার কেমন লাগছে যে পরিবর্তিত পরিস্থিতিতে? দেশে তো আমার দেশ তো সবসময় ভালোবাসি, কিন্তু দেশের যে পরিস্থিতি, রাস্তায় নামলে খুবই অসহ্য লাগে আর কি। ট্রাফিক এবং এই সব অনিয়ম, এগুলি। তারপরেও দেশ ভালো লাগে। ধন্যবাদ খুরশিদ আলম তালুকদার এবং রেজানুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথি অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে কেমন আছেন, তারপরে সেখান থেকে আসলে কোন দিকে আমাদের যাওয়া দরকার, যেমন অস্ট্রেলিয়া একটা ভালো বাজার হতে পারে, সেখানে দক্ষ লোক যেমন পাঠানো যেতে পারে, শিক্ষার্থীদের পাঠানো যেতে পারে, অনেক অপরচুনিটি রয়ে গেছে। এই বিষয়গুলো অবশ্যই যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নজরে দেবেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। সেই কথাগুলি আমাদের দুজন অতিথি আজকে বললেন। তো আগামী পর্বগুলো আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।